সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছেন। বয়স এত বেশি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করছেন। এবার ৩য় বর্ষে আছেন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। গুলগাল চেহারা, বোরকা পরে হিজাব পরে এসেছেন। গুছিয়ে কথা বলেন। সুন্দর করে বুঝিয়ে পড়েছেন মেঘকে। মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথা বলার স্টাইলে। ওনার নাম জান্নাত। মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে ২ দিন পড়া পর্যন্ত অপেক্ষা করতে পারল না। জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেল বড় আব্বুর কাছে। জানালো ওনার কাছেই পড়বে সে। আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিত হলেন। তারপর মেঘকে বললেন, কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো। তুমি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো, কিন্তু আবির নেই। ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায়। ওখানে সব গুছানো, প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে। রাত 11টার আগে ফিরেই না। কেউ অপেক্ষাও করে না তার জন্য, কারণ আবিরের করা নির্দেশ। আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না। সেই থেকে মা আর মামনি নিজেদের সময় মতো শুয়ে পড়ে। আবির 11টার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায়। কেটে গেল আরও 2 দিন। দেখা হলো না মেঘ আর আবিরের। সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায়। সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না। মেঘ ছোটবেলা থেকেই খুব আবেগী আর জেদি। অল্পতেই কান্না করা তার স্বভাব। আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না। যেমন সামান্য তাপ্পরের জন্য আবির ভাইয়ের সাথে 9 বছরের উপরে কথা বলেনি একটিবার। আবির দেশে আসতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র। কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে। মেঘ নিজেই যেন অনুভূতিগুলিকে মাটি চাপা দিতে ব্যস্ত। কথায় আছে, চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না। এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করেছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে। সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায়। আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয়। দুপুরে আবির থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে। রাতে জান্নাত আপু পড়িয়ে যায় 7টা 30 নাগাদ। তখনই খেয়ে রুমে চলে যায়। তখন তো আবির ভাই ফিরেই না। দেখা হবে কিভাবে? সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে। আজ বৃহস্পতিবার রাত। মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আবিরের কথা খুব মনে হচ্ছে তার। তাই আবিরের আইডিতে ঢুকলো, কিন্তু কোনো আপডেট নেই। মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের। মঙ্গলবার দুপুর খেতে বসেছিল একসাথে, তারপর আর দেখেই নি সে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার। মনকে কোনোভাবে শান্ত করতে পারছে না। মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে। অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো। তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে। রাত তখন 11টার উপরে। ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে। পুরো বাড়ি অন্ধকার। মেঘ আবিরের রুমের সামনে দাঁড়ালো। আস্তে করে ধাক্কা দিল মেঘ। চেক করতে চাইছিল খোলা কি বন্ধ। মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা। কিছুটা ঘাবড়ে গেল মেঘ। যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ তাপ পুরো নিশ্চিত। তাই দুগাল হাত দিয়ে আস্তে করে উকি দিল রুমে। রুমের বারান্দায় বাল্ব জ্বলছে। সেটার আলোয় রুমে আসছে। মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা। আবির কোথাও নেই। বিছানা টান টান করে পাতানো। টেবিলে বই, খাতা, কাগজপত্র এলোমেলো, সাথে ল্যাপটপের আলো জ্বলছে। চেয়ারের ওপর 2-3টা কাপড় এলোমেলো পড়ে আছে। ছেলেদের রুম সচরাচর যেমন হয়। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই কি এখনো বাসায় ফিরেনি? নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতেই কানে ভেসে আসে গানের সুর। দাঁড়িয়ে পড়ল মেঘ। মনে মনে ভাবছে, গান কে গাইছে? আবির ভাই নয়তো। আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে। মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি। সবাই গেলেও যায় না। ওর ভয় লাগে। সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায়। সারা রাত ছাদেই থাকেন। এই ভয়ে ছাদে পা বাড়ায় না। সিঁড়ি কাছে এসে থমকে দাঁড়ানো মেঘ। এই গান কি তানারা গাইতেছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য? যাবে কি না এটাই ভাবছে মেঘ। বুকে সাহস নিয়ে 2 কদম এগিয়ে মেঘ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে। ছাদের গেট খোলা। এটা দেখে মনে সাহস পেল মেয়েটা। তানারা গান গাইলে গেট খোলার কি দরকার? তারপর আল্লাহ করে এগোচ্ছে মেঘ। গেইটের কাছে এসে বুকে হাত রেখে উকি দিল ছাদের দিকে। ছাদের এক কর্নারে নজর পড়ল। সিঙ্গেল সোফার উপর হেলান দিয়ে বসে আছে একজন। ছাদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন? কৌতূহল হলো মেঘের।
আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি, নিচ থেকে শুধু সুরটাই শুনেছে। এখন আবির ভাই নীরব। কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো, ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন রে কাঁদিস পাখি, তুই ফিরবি বলে আমি কেমন সন্ধ্যা নামায় রাখি, তো তোর ওই মনের ডানায় নাক গসতে দিবি কি, বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি, তুই বুকের ভেতর গুলগুলিতে একলা পাখি হবি। মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। ছেলেদের গান শিখতে হয় না, তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে। মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে। আবির ভাই একই রিল্যাক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ। নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ, এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি? আমাকে নিয়ে নয় তো? এটুকু বলতেই মুখ হাসি ফুটে উঠল মেঘের। তৎক্ষণাৎ মনে পড়ল, উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন? আমি কে? তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে, তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন? সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল। নিস্তব্ধ আঁকিতে তাকিয়ে আছে সে। বুকের বাঁ পাশে হালকা ব্যথা অনুভব হলো। ওনার মনে সত্যি অনেক দুঃখ, না হয় এমন গান কেউ গায়। এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে টুটে ধরলো। আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট। এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবির ভাই সিগারেট খান? দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না মেয়েটা। অকস্মাৎ দরজার এখানেই বসে পড়েছে। মেঘের জাতশত্রু হলো সিগারেট। যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না, সিগারেটের গন্ধ তার শ্বাসকষ্ট হয়ে যায়, সেখানে আবির সিগারেট খাচ্ছে। এটা যেন মেঘ মানতেই পারছে না। অষ্টদয় উল্টে নীরবে চোখের জল ফেলছে। যাকে সে মিস করেছিল, এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল, তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি। অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির। আবির ভাই অষ্টাদশীর মনে বসন্তের ফুলের মতো আর ফুটবে না। আবিরের প্রতি খুব রাগ হলো মেঘের। রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো। চাঁদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না সে। আচমকা আবির মেঘের সামনে হাজির হলো। মেঘ তখনও কান্নায় ব্যস্ত। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল। মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গেছিল যে চাঁদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে। অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে। জোর করে কান্না থামিয়েছে। এখনও নাক টানছে আর জুড়ে জুড়ে শ্বাস ছাড়ছে। আবির গম্ভীর স্বরে পুনরায় বলল, কথা বলছিস না কেন? এত রাতে এখানে কি করিস? মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে চাঁদের ফ্লোরের দিকে তাকিয়ে ধীরস্থির কণ্ঠে উত্তর দিল, এমনি এসেছিলাম। আবিরের শরীর ঝুঁকে এলো। মেঘ তখনও চাঁদের ফ্লোরেই বসা। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে। আবির আচমকা মেঘের বাহুতে ধরল, এক টেনে দাঁড় করলো মেঘকে। মেঘের শরীরে কম্পন তীব্র হলো। হৃৎপিণ্ডের দুবদাব বেড়ে যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতেও পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না। কিভাবে বলবে? আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ হয়ে রইল। আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাতে চাঁদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়িয়ে না বোধক সম্মতি জানালো। তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ, নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল। এত রাতে চাঁদে আসার কোনো অজুহাত খুঁজে পেল না। আবির কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবিরকে এত কাছাকাছি দেখে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো। আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দু কদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ টেকল। তরতর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহ। পায়ের পাতায় শিরশির করছে। সরে যেতে চাইল সামন থেকে। আচমকা আবির দু হাতে পিলারের দুপাশ চেপে ধরল। কিছুটা ঝুঁকে মেঘের মুখোমুখি হলো। আবিরের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েনে পড়ে গেল মেঘ। বুকের ভেতরে কেউ অবিরাম নৃত্য করছে, যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করেছে। আবির ভাই হঠাৎই শীতল কণ্ঠে বললেন, এত বছর তো খুব পালাই বেড়েছিস, এখন দেখবো কতটা পালাতে পারিস।
আবিরের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল। এই কথা শোনা মাত্রই মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের বক্ষ স্পন্দন জোরালো হতে শুরু করেছে। আবির সুরনিতে অষ্টাদশীর পানে তাকিয়েছে। মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সামন থেকে সরে গেল। আবির শক্ত কণ্ঠে ফের বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্তব্ধি পেল মেঘ। বারবার দীর্ঘশ্বাস ফেলতে শুরু করল। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল। গুটগুটি অন্ধকার সিঁড়ি। পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির উল্টোর দিকে ফিরেছিল। ডাক শুনে ঘুরে বলল, মেঘ বয়ে বয়ে বলল, আমাকে একটু রুমে পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্মিত কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। কেন? তানরা যদি আমাকে ধরে ফেলেন? আবির কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির মেঘের কথায় হাসছে। ভাবতেই মনে মনে খুশি লাগছে মেঘের। আবিরের হাসির শব্দে মেঘ অবাক চোখে তাকালো। ততক্ষণে আবির হাসি গায়েব। আবির অকস্মাৎ ট্রাক্টর সরে শুধালো, তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল? আবিরের এমন কথায় মেঘ আহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির সহসা বলে উঠল, তুই যা, আমি পেছনে আসি। মেঘ আর কিছু বলার সাহস পেল না। দুটো সিঁড়ি নেমে হঠাৎ কিছু ভেবে থমকে দাঁড়ালো। আবির নিরুদ্দের কণ্ঠে শুধালো, আবার কি হলো? মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়লো। মনে তীব্র সাহস নিয়ে পেছন ফিরে তাকালো। আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো, 6 ফিট লম্বা। তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে। এখান থেকে আবিরের লম্বা শরীরটা ছাদের আলোয় সুপারি গাছের মতো মনে হচ্ছে। এক উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, আবির ভাই, আপনি সিগারেট খান কেন? মেঘের কথায় আবির যেন ছোটখাটো টাস্কি খেলো। মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল, তার জবাবদিহি কি তোকে দিতে হবে? মেঘ এবার কোমল কণ্ঠে বলল, সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর আমি। একটু বলেই থেমে গেল। আবির কণ্ঠ দ্বিগুণ বাড়ি করে বলল, আর তুই কি? মেঘ বয়ে বয়ে বলল, কিছু না। মেঘ আর থামলো না, সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো। মেঘ করিডোরে হাঁটছে। আবির পেছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ির নিচ পর্যন্ত নামলো। মেঘ পেছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না। নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো। আবিরের মনোযোগ মোবাইলে। মেঘ রুমে চলে গেল। আবিরের আরও একটি রাত কাটলো নির্ঘুম, নিস্তব্ধ। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগে সারা রাত জেগে থাকে। এটা তার বহু বছরের অভ্যাস। বিদেশে থাকাকালীন তাই করত। দেশে এসে প্রতি বৃহস্পতিবারে রাত নিজের মতো একাকী কাটায়। নিজেকে নিয়ে ভাবে, নিজের স্বপ্ন, ইচ্ছে, ভালোবাসা, প্রিয়জন সব কিছু নিয়ে ভাবে। মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে। আবিরের এত কাছে আসা, আবির ভাইয়ের বলা সেই কথাগুলো মাথায় ঘুরছে। এসব ভেবে কখন ঘুমিয়েছে নিজেও জানে না। সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই। শুক্রবার বলে ভালো মন্দ রান্না হয়েছে। মেঘের মনটা আজ খুব ভালো। কেন ভালো নিজেও জানে না। তবে আবিরের প্রতি ভয় কিছুটা শিথিল হয়েছে। খাবার টেবিলে আবির নেই দেখে মন কিছুটা খারাপ হয়েছে, কিন্তু তেমন পাত্তা দেয়নি। নিজের মতো খেয়ে পড়তে বসেছে। প্রতি শুক্রবারে প্রাইভেটে 1 ঘন্টা পরীক্ষা থাকে। 1 সপ্তাহে যা পড়ায় তাও পরীক্ষা থাকে। তাই আজ 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা। অন্যদিকে তানভীর রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনে এমপি নির্বাচন। তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন। সবাই মিটিং মিছিলে ব্যস্ত। জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। তানভীরদের এখন সব এলাকায় যেতে হচ্ছে। জনগণের সুবিধা অসুবিধা শুনছে, লিস্ট করছে। এমপি নির্বাচনে কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন। তানভীরের টার্গেট সভাপতি হওয়া, তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে। 2:30 নাগাদ মেঘ পরীক্ষা দিতে বেরিয়েছে। আজ একটু আগেই চলে এসেছে। পরীক্ষা শুরু হতে এখনো 10 মিনিট বাকি। তাই বন্যা আর মেঘ গল্প করছে। বন্যা, কী রে, তোর হিটলার ভাইয়ের কি খবর? কিছু তো আর বললি না। ছবি দেখে আমি বলছিলি, তাও দেখালি না। সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস? মেঘ, মুখে যা বলি তার সবটাই কি পারি? এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে। গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে। কি যে একটা বাস খেয়েছি। বন্যা, কেন, কি হয়েছে? মেঘ, কি আর হবে, লুকিয়ে দেখতে গেছিলাম। আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি। বন্যা, বেটার চুক আছে। ভালো হয়েছে, গেলি কেন তুই?
মেঘ মনে মনে ভাবছে, এখন যদি বন্যাকে বলি আবির ভাইয়ের জন্য কান্না করেছি, তাহলে বন্যা আমায় এখানেই পালিচাপা দিয়ে দিবে। বন্যা আর মেঘ সিদ্ধান্ত নিয়েছে ভার্সিটিতে ভর্তির আগ পর্যন্ত কোনো প্রকার প্রেম, বন্ধুত্ব, ক্রাশ কিছুই খাওয়া যাবে না। এজন্য কুচিয়ে নতুন কারোর সাথে কথাই বলে না। মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে, বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে। বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো। এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে। এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে। এতক্ষণে স্যার চলে আসছেন, যথারীতি পরীক্ষাও শুরু হলো। 4টায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে। আশেপাশে মেঘদের গাড়ি নেই, তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবলো। হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো। হেলমেট পরা, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো শু, হাতে কালো ফিতার ঘড়ি, শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো। মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো, মেঘ। মেঘ আর বন্যা দুজনে ডাক শুনে সেদিকে তাকিয়েছে। মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো আবিরকে। এভাবে দেখে আবারও নতুন করে ক্রাশ খেয়েছে। মেঘ মনে মনে ভাবছে, উনি এখানে কেন? উনি কি আমায় নিতে এসেছেন? কই সেদিন তো মিম আর আদিকে দমকে বললেন কাউকে বাইকে উঠাবেন না, তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবেন না। না উঠাক, ওনার বাইকে উঠতে আমার বয়েই গেছে, কিন্তু উনি আসলো কেন? আল্লাহ জানে কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন। আল্লাহ বাঁচাও। এসব হাবি যাবি ভাবনায় ব্যস্ত মেঘ। এদিকে বন্যা মেঘের হাত জাপটে ধরে আছে। আবির মেঘের দিকে খানিকক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে। হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল। এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, উঠ। মেঘ অজানা ঘুরে আটকে আছে, আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত। আবিরের কথা কানেই গেল না। বন্যাও মনোযোগ দিয়ে ছেলেটাকে দেখছে। আগে কখনো এই ছেলেকে দেখেনি। বন্যা তানবীরকে অনেকবার দেখেছে, কিন্তু আবিরকে ঠিক মতো চিনে না। বন্যা মনে মনে আওড়ালো, এই ছেলেকে মেঘকে বাইকে উঠতে বলছে কেন? বন্যা মেঘের হাতটা আরো শক্ত করে ধরে আছে। আবির এবার দমকে উঠল, এই মেঘ, উঠতে বললাম তো। মেঘ এবার চমকে ওঠে, গুলগুল চোখে তাকায়। পরপর দুবার জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে। তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করলো, উনি আবির ভাই। তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল। হয়তো আবিরের রাগী চোখ মুখ দেখে কিছুটা ভয়ও পেয়েছে। মেঘ কয়েক পা এগিয়ে আবিরের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ততক্ষণে আবির বাইক থেকে নেমে গেছে। আবির মেঘের দিকে স্পষ্ট চোখ তাকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এই তুই কি কিছু খাস? মেঘ কপাল কুঁচকে বলল, মানে কি খাবো? কোন দুনিয়ায় থাকিস তুই? ডাকলে শুনিস না? মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল। আবির আবারও বলল, বাইকে উঠ। আবির মেঘকে বাইকে উঠতে বলেছে, এটাও সম্ভব? মেঘ নিজের কানতে বিশ্বাস করতে পারছে না। মেঘের হেলদোল নেই দেখে আবির বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই মেঘকে পরিয়ে দিল। তারপর পুনরায় বাইকে বসে গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুই কি উঠবি? এত কিছু না ভেবে মেঘ হাসি মুখে বাইকে উঠে বসলো। আবিরের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা। মেঘ কাঁধে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানায় আছে। এমনিতেই জীবনের প্রথম বাইকে উঠেছে, তার উপর আবার আবির ভাইয়ের বাইকে। আবির মেঘের মনের অস্থিরতা বুঝে শীতল কণ্ঠে বলল, ধরে বস, না হয় পড়ে যাবে। মেঘ কাঁপা কাঁপা হাতে আবিরের কাঁধে হাত রাখলো। সঙ্গে সঙ্গে মেঘের হৃৎপিণ্ডের মাত্রা বাড়তে লাগলো। এদিকে বন্যা নির্বাক চোখে তাকিয়ে দেখছে আর ভাবছে, মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না। আবির ভাই সত্যি অসাধারণ। যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ হবে। কয়েক সেকেন্ডের মধ্যে আবির বাইক স্টার্ট দিল। মনের বয়ে মেঘ আবিরের কাঁধে জুড়ে চেপে ধরল। মেঘের কান দিয়ে শাসা করে মৃদু বাতাস ঢুকছে। প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ। মেঘ নিবু নিবু ঝুঁকে চারপাশে দেখার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আবির মেঘকে শপিংয়ে নিয়ে আসছে। ভাবতেই মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। এত বেশি রাগার জায়গা পাচ্ছে না। আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল। রেগুলার পরার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই। রবিবারে বলেছিল হিজাব পরে যেতে, কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল। কি করবে সে? মা আর বড় মা ছাড়া মেঘ একা শপিংয়ে যায়নি কখনো। বড় বুড়াও এখন শপিং করবেন না। তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে, তারপর ওনারা শপিংয়ে গেলে হিজাব নিয়ে নিবে। মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করেছে। তারপর আবিরকে দেখিয়ে জিজ্ঞেস করলো, এই তিনটা নিব? আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে? দোকানদার বললেন,
ভাই আপাতত 24টা আছে, আপনি চাইলে আরও দিতে পারবো, তবে কিছুদিন পরে নিতে হবে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সবচেয়ে বড় সাইজের 24টা কালারেরই হিজাব দেন। আবিরের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো, তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল, এতগুলো লাগবে না, 3টা হলেই হবে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে রাগে কটকট করে বলল, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আবিরের রাগে চোখ দেখে বয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহসই পেল না, কিন্তু ভেতরে ভেতরে ক্ষুধে ফুসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3-4 দিন 2-3টা হিজাব হলেই হয়ে যায়, সেখানে 24টা হিজাব নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই কথা কিভাবে বোঝাবে হিটলারকে? আবির নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেললো, কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল, কোথায় যাব কি না যাব তোরে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজে গাঁটটা দিতে মন চাচ্ছে। আম্মু বড় মুখে আর বন্যাকে কোথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবিরকেও তেমনি জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছন পেছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির ঢুকে একজনকে জিজ্ঞেস করলেন, আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসিমুখে উত্তর দিলেন, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে লোকটা পুনরায় প্রশ্ন করলেন, ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল, প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দেন। লোকটা এক জোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জলতায় নূপুর 2টা দেখছে। অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের 2টা নূপুর। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের হাম্বার নিয়ে স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে, আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও পাচ্ছে না। মেঘ হাম্বার মতো স্থির, যা হওয়ার তা শরীরের ভেতরে হচ্ছে। রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে, মনে হচ্ছে এই বুঝি প্রেসার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। 2 পায়ে নূপুর পরে আবির চেয়ারে বসলো। মেঘের দিকে তাকে শান্ত কণ্ঠে বলল, দেখ কেমন লাগছে? মেঘ তখনও নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবিরের আগে ফুসতে ফুসতে দাঁত চেপে বলল, তোকে নূপুর দেখতে বলছি, আমাকে না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো, পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। মেঘের ফর্সা পায়ে নূপুরগুলো দেখতে অন্যরকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল, অনেক ধন্যবাদ আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বারবার মনে হচ্ছে এইসব কিছু স্বপ্ন, একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চি সাথে বুরহানি কথা বলল। আবির ওয়েটারকে ডেকে 2টা কাচ্চি দিতে বলল, সাথে 2 গ্লাস বুরহানি। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ? আবির বেশ বিরক্ত হয়ে বলল, আমার পছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটা চুপসে গেছে। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে, এমন সময় মেঘ আবিরকে ডাকলো, আবির ভাই। না কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল, কণ্ঠে 3 গুণ ভারী হলো। রাগান্বিত সুরে বলতে শুরু করলো, তোকে হিজাব আর নূপুর দিয়েছি বলে খুশিতে বেশি লাফাস না। মাথায় ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছি। আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথাও ঘুরিস, সেসব জানতে নূপুর দিয়েছি। আবির এমন কথা শুনে মেঘ আহাম্মক বনে গেল। মনে মনে কি না ভাবছিল সে। আবির ভালোবাসে গিফট দিচ্ছে। আহা, কি সুন্দর অনুভূতি হচ্ছিল। সবকিছু মুহূর্তেই বিলীন হয়ে গেছে। অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে 1 বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল, উঠ। মেঘ বয়ে বয়ে চুপচাপ উঠে বসলো, তবে মনে মনে ঠিক করলো এবার আর আবিরকে ধরে বসবে না। আবিরের ধমকে মেঘের ভাবনায় সুতা ছিঁড়ল। আবির রাগান্বিত কণ্ঠে বলল, এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ, ধরে বস, না হয় তোকে রাস্তায় ফেলে চলে যাব। ধমকে মেঘের ছোট দেহ কম্পিত হয়। সহসা শক্ত হাতে আবিরকে কাঁধে চেপে ধরে। আবির আর কিছুই বলল না। বাসার সামনে পর্যন্ত আসলো, কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে
আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? আবির বিরক্তি নিয়ে বলল, তুই কে যে তোকে আমার সব কিছু বলে যেতে হবে? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব। মেঘের মুখটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে। তো এই ছিল আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পরবর্তী পর্ব অতি শীঘ্রই নিয়ে আসছি। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।